দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম বিজনেস রিপোর্টে। অনুমোদনহীন পেনশন ও গ্র্যাচুইটি তহবিলে 25% কর আরোপের বিধান নতুন বাজেটে, চাপে কর্মীরা। করোনার স্বাস্থ্য ঝুঁকি না কমলে দেশে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি অসম্ভব বলছেন বেসরকারি খাতের উদ্যোক্তা ও গবেষকরা। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় প্রয়োজনের তুলনায় অপ্রতুল বরাদ্দে ঝুঁকির মুখে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন, দাবি এসডিজি প্ল্যাটফর্মের। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বেসরকারি প্রতিষ্ঠানের পেনশন আর গ্র্যাচুইটি তহবিলে নজরদারি বাড়াচ্ছে সরকার। রাজস্ব বোর্ড থেকে সব তহবিলের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। আর অনুমোদন না থাকলে কর্মীর পেনশন গ্র্যাচুইটি থেকে 25% কর কর্তনের বিধান করা হয়েছে প্রস্তাবিত বাজেটে, যার বিরোধিতা করে বিশ্লেষকরা বলছেন প্রতিষ্ঠানের অব্যবস্থাপনার দায় কর্মীর উপর চাপানো উচিত নয়। চাকুরি পরবর্তী জীবনের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতেই পেনশন আর গ্র্যাচুইটি দেওয়া হয় কর্মীকে। সরকারের সব প্রতিষ্ঠানে তা নিশ্চিত করা হলেও বেসরকারিতে তা বাধ্যতামূলক নয়। নেই সার্বজনীন কোনো নিয়মও। প্রতিষ্ঠানগুলো নিজস্ব উদ্যোগের ব্যাংকে টাকা জমা রেখে পেনশন আর গ্র্যাচুইটির তহবিল পরিচালনা করে। তবে সেই তহবিলের অনুমোদন নিতে হয় রাজস্ব বিভাগ থেকে। কেননা অভিযোগ আছে প্রতিষ্ঠানের মালিকপক্ষ অনেক ক্ষেত্রেই টাকা তুলে ভিন্ন কাজে খরচ করেন। এতে তহবিলের স্বচ্ছতা থাকে না। থাকতে গেলে পর এই পেনশন গ্র্যাচুইটি ফান্ডের যে অ্যাকাউন্টে খোলা হবে, যে অ্যাকাউন্টে রাখা হবে, এইটা এনপিআর এর অনুমোদন নিতে হবে। এটা আইনে কিন্তু আগে থেকে আছে। তো দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠান এটা করে না, তারা টাকা আলাদা করে রেখে দিচ্ছে এবং ইনকাম ট্যাক্স রিটার্নও ঠিক মতো শো করতেছে না। আর তাই প্রস্তাবিত বাজেটে প্রতিষ্ঠানের বার্ষিক রিটার্নে তহবিলের লেনদেন সুনির্দিষ্ট করে উল্লেখ করার বিধান করা হয়েছে। বলা হয়েছে, কোনো ব্যক্তি সরকার বা অন্য কোনো অনুমোদিত তহবিল থেকে পেনশন ও গ্র্যাচুইটি বাবদ 2.5 কোটি টাকা পর্যন্ত পেলে তাকে কর দিতে হবে না। তবে ওই তহবিলের রাজস্ব বোর্ডের অনুমোদন না থাকলে 25% হারে কর দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বিপাকে পড়বেন যারা গত 1 বছরে পেনশন আর গ্র্যাচুইটি তুলেছেন। প্রতিষ্ঠানের ফান্ডের অনুমোদন না থাকলে কর দিতে হবে তাদের। এটা কর আরোপ করা এটা পুরোপুরি অনৈতিক এবং যেটাকে বলা হয় আনজাস্ট। এটা নৈতিকতার দিক থেকেও সম্মুখীন ঘটায়। এটা ডিসক্রিমিনেটরি এই কারণে, কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্ম অবসানের পরে তারা যে পেনশন পান, সে পেনশন যদি সারেন্ডার করেন, সেখানে তো এটা ট্যাক্সের আওতায় নাই। যে প্রতিষ্ঠান যদি তার ব্যবস্থাপনার কারণে সে যদি এটা এনবিআর এর অনুমোদন না নেয়, এটা যদি কোনো ব্যর্থ বা কোনো জিনিস কিছু যদি ঘটে, সেটা হলো ওই প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের ব্যর্থের জন্য সেটা কর্মকর্তা কর্মচারী গ্র্যাচুইটি যিনি পাবেন প্রাপককে পেনালাইজ করতে পারে না। বিশ্লেষকরা বলছেন, পেনশন ও গ্র্যাচুইটি ফান্ড গঠন করা হয় শ্রম আইনের আওতায়, যদিও সেখানে অনুমোদন নেয়ার বিধান নেই। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে বিশ্লেষকরা বলছেন, বেসরকারি খাতের বিনিয়োগ নির্ভর করছে স্বাস্থ্য ঝুঁকি কতটা দ্রুত কমিয়ে আনা যায় এবং সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজের সফল বাস্তবায়ন কতটা হয় তার উপর। বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত বাজেট পরবর্তী ভার্চুয়াল সেমিনারে এসব বিষয় উঠে আসে। আগামী অর্থ বছরের প্রবৃদ্ধি অর্জনের চেয়ে দরিদ্র মানুষের সহায়তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয় আলোচনায়। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে তো আসছেই না, বরং সংক্রমণ বাড়ছে প্রতিদিনই। এমন অবস্থায় ঝিমিয়ে পড়া অর্থনীতির চাকা কবে সচল হবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে দিন দিন। যদি অর্থমন্ত্রীর আশা আগামী অর্থ বছরেই করোনাকে হারিয়ে ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি, বাড়বে সরকারি বেসরকারি বিনিয়োগ। তাই তো প্রস্তাবিত বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ ধরা হয়েছে জিডিপির 25.3%। চলতি অর্থ বছরে যার প্রাক্কলন 12.5%-এর কিছু বেশি। Private sector investment target of 25.3%, I think it is very ambitious, given that our highest achievement was 23% in a good year. So this is something that we need to revisit.
বিনিয়োগের এমন লক্ষ্যের উপর ভর করে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার 8.2 আসা করছে সরকার। বিশ্লেষকরা বলছেন, এমন উচ্চবিলাসী বিনিয়োগের লক্ষ্য কতখানি বাস্তবে রূপ নেবে তা নির্ভর করছে স্বাস্থ্য ঝুঁকি কত দ্রুত কমিয়ে আনা যাবে তার উপর। So if we can't manage or contain the spread or the virus, and the way how it is going to how is our planning for the vaccination or for the containment for the next few months, I think that is going to be very, very crucial for the private sector investment to take up. It will also depend quite heavily on the effective implementation of the stimulus package. That heavy reliance on the banking sector. অথচ সেই ব্যাংকিং ব্যবস্থায় বড় ভরসা সরকারেরও, কেননা ঘাটতি বাজেটের প্রায় 85,000 কোটি টাকা অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকেই তুলে নেয়ার পরিকল্পনা আছে বাজেটে। If the private sector is going to pick up its economic activities, then we need to keep this in mind, whether there is going to be this crowding out effect coming in and affecting the private sector at first. Because the whole idea is that private sector should not be deprived of any investable fund that is available. Only that way we can maximize our growth prospect in the immediate term. The way the present budget is structured, I think we need to really address some of those issues. Otherwise, I'm afraid that not only will the private sector not be able to lead the recovery, it may be, in fact, it will go back to a much more very, very bad situation. কোভিডের ভিন্ন এই প্রেক্ষাপটে বাজেটের অগ্রগতির বিষয়ে প্রতি 3 মাস পর পর পুনঃমূল্যায়নের পরামর্শ দেওয়া হয়েছে এমসিসিআই এর পক্ষ থেকে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা সংকট মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পর্যাপ্ত বরাদ্দ নেই প্রস্তাবিত বাজেটে। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা সব খাতেই বরাদ্দ অপ্রতুল। আর কালো টাকা সাদা করার সুযোগ এসডিজির লক্ষ্যের সাথে সাংঘর্ষিক। এমন সব বিষয় উঠে এসেছে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায়। করোনা ভাইরাসের প্রভাবে দেশে বাড়বে কর্মহীনতা, বাড়বে দরিদ্র মানুষের সংখ্যা। হিসেব বলছে এই মহামারীতে দেশে নতুন করে দরিদ্র হবে অন্তত 2.25 কোটি মানুষ। আর কর্মহীনতার ঝুঁকির মধ্যে আছে 1.25 লাখের বেশি। এমন অবস্থায় চ্যালেঞ্জের মুখে পড়েছে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় পর্যাপ্ত উদ্যোগ নেই প্রস্তাবিত বাজেটে। বিশেষ করে স্বাস্থ্য খাতের বিষয়টি আলোচিত হচ্ছে শুরু থেকেই। যে প্রেক্ষিতে বা স্বাস্থ্য খাতের কথাটা নিয়ে ব্যাপক আলোচিত, সেখানে কিন্তু জাতীয় বা উচ্চ পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে। কাজেই জনগণের প্রত্যাশা ছিল এই যে স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা বলা হচ্ছে, এই খাতে যে বরাদ্দ বাড়ানো হবে বা হলো যতটুকুই, সেটি ব্যয় প্রক্রিয়ার মধ্যে কি ধরনের স্বচ্ছতা, জবাবদিহিতা, এন্টি কারাপশন প্র্যাকটিসেস মেইনস্ট্রিম করা হবে সেটা কোনো বিন্দু মাত্র দিক নির্দেশনা থাকবে না। প্রতি বছর বাজেটে নারীদের জন্য আলাদা বাজেট বরাদ্দের কথা উল্লেখ থাকে। চলতি বছর করোনার প্রভাবে নারীরা যে বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়েছে তা মোকাবেলায় এখাতে আগের চেয়ে বেশি বরাদ্দের প্রয়োজন ছিল। তবে প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত হয়েছে বিষয়টি। করোনা ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত বরাদ্দ নেই শিক্ষায়, বাস্তবমুখী হয়নি সামাজিক সুরক্ষার আওতায় রাখা প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ। আমাদের একটা খুবই বড় কনসার্ন যে গিভেন দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ কোভিড, এখানে আলাদাভাবে নারীর জন্য কোনো স্পেশাল মেজার্স নেওয়া। প্রতিবন্ধী মানুষের জন্য বরাদ্দ আছে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাজেটের মাত্র 1.96%। গত বছর এটি ছিল 2.19%। মানে গত বছর যা করেছিল সামাজিক নিরাপত্তা বেষ্টনী আন্দোলনে তার চেয়ে এবছর কমিয়ে এনেছে। শিক্ষা, অর্থনৈতিক পুনরুদ্ধার সব কর্মসূচির মধ্যেই আমাদের বিনিয়োগটা বারবারই আসতে হবে এবং সেই জায়গায় ফিরে বরাদ্দটা যদি বলি দক্ষিণ এশিয়ার মধ্যে তো শিক্ষা খাতে নিম্নতম। যদিও এসব অভিযোগ মানতে নারাজ সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব, বলেন করোনা সংকট মোকাবেলায় সরকার ইতোমধ্যে 1 লাখ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষার পরিধি বাড়ানো হয়েছে আগের যে কোনো বছরের তুলনায় বেশি। তবে করোনা পরিস্থিতিতে এসডিজির লক্ষ্য বাস্তবায়নকে একরকম অসম্ভব বলেও উল্লেখ করেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই সরকারি পদক্ষেপ নেওয়া আছে, সরকারের কোথাও কোনো অনাগ্রহ বা বিচ্যুতি নেই। অবশ্যই এসডিজি চ্যালেঞ্জের বাস্তবায়নের মুখে পড়বে। দারিদ্র 2030 মধ্যে শূন্য নামানোর কথা, সেটি চ্যালেঞ্জের মুখে পড়বে, এটি অস্বীকার করার উপায় নেই। শুধু 7% প্রবৃদ্ধি যদি আমরা অর্জন করে যেতে পারতাম এই কোভিড না হলে, তাহলে প্রায় কাছাকাছি চলে যেতাম শূন্য দারিদ্র্যের কাছাকাছি। করোনাকালীন বাজেট বাস্তবায়নে পিছিয়ে পড়া মানুষের কথা মাথায় রেখে কর্মপরিকল্পনা গঠনের পরামর্শ দিয়েছে নাগরিক বাস্তবায়ন কমিটি। পিছিয়ে পড়া মানুষগুলোকে খেয়াল রেখে
একটি কর্ম পরিকল্পনা করা উচিত এবং প্রতিনিয়ত মানে একটি নির্দিষ্ট সময়ের পর পর এটার উপরে আমাদের অবহিত করা উচিত সরকারের পক্ষ থেকে। দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছি, এটা আমাদের আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সরকার একটি জাতীয় পুনর্গঠন, পুনরুত্থান, পুনরুদ্ধার বা যাই বলেন না কেন একটা পদক্ষেপে তার যেতে হবে, আজ হোক কাল হোক, যদিও বাজেট হয়ে গেছে। এসডিজি কে একটি কাঠামো হিসেবে ব্যবহার করে এই 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 পুনরুজ্জীবনের বা পুনর্গঠনের পদক্ষেপগুলো নেওয়া যায় কিনা এটা বড়ভাবে চিন্তা করার সুযোগ আছে বলে আমরা মনে করি। একই সাথে বাজেট অর্থায়নে ব্যাংকিং খাতের উপর একক নির্ভরশীলতা কমানো এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ উঠে এসেছে আলোচনায়। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে চলতি বছর দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হবে 4.5%, আর আগামী বছর তা বেড়ে দাঁড়াবে 7.5%। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এমন পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার সংস্থার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর প্রভাবে চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে 2021 সালে দেশের অর্থনীতি এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছে এডিবি। করোনা মহামারীর মধ্যে দেশের ব্যবসা বাণিজ্য প্রায় স্থবির, রপ্তানি আয় তলানিতে ঠেকেছে, রেমিটেন্সও কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়ায় চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য সংশোধন করে 5.2% নামিয়ে আনে সরকার। তবে এডিবি চলতি বছরের ক্ষেত্রে আরও কিছুটা কম প্রাক্কলন করে 4.5% প্রবৃদ্ধির আভাস দিয়েছে। আর নতুন অর্থবছরের প্রথম 2 প্রান্তিকে ক্ষতি সামলে বাংলাদেশ 2021 সালে 7.5% জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে। সপ্তাহের শেষ দিন নেতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৯৬০-এ। লেনদেন হয়েছে 69 কোটি টাকার, দর বেড়েছে মাত্র 14টি কোম্পানির, কমেছে 18টির, আর অপরিবর্তিত রয়েছে 197টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের লেনদেন শেষ হয়েছে, যেখানে প্যানিক ড্রিভেন বিনিয়োগকারীরা বেশিরভাগ সময় অ্যাক্টিভ ছিলেন সেলিং সাইডে। এই ডাউন ট্রেন্ডের প্রধান কারণ বর্তমান বৈশ্বিক মহামারী, যা মার্কেটকে করে তুলেছে প্রায় ক্রেতাহীন। স্টকসের ফ্রি প্রাইস মুভমেন্ট আশ্বস্ত করতে ফ্লোর প্রাইস মেকানিজমটি উইথড্র করবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজকে টার্নওভারে লিড করে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টর বাই 45.53%, যা গত দিনের চেয়ে বেড়েছে 0.23%, ফলোড বাই ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর বাই 0.06%। চীনের বেইজিংয়ে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় করোনার দ্বিতীয় ঢেউ আসার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শঙ্কা কতটা সত্যি তা তারা পরীক্ষা করে দেখবেন, কিন্তু এটি নিয়ে সব দেশকেই অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রস্তুতি রাখতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বেইজিংয়ে নতুন করে 31 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরটিতে। বন্ধ হয়েছে সব স্কুল, লকডাউন হয়েছে 27টি এলাকা, এছাড়া বাতিল করা হয়েছে 1200 ফ্লাইট। এতে দেশটিতে দ্বিতীয় দফা করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে, যাকে মহামারীর দ্বিতীয় ঢেউ বলেও অনেকে বলতে শুরু করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এমনটা ঘটলে তা আগেরটির চেয়ে অধিক ভয়াবহ হবে। আর এমন আতঙ্কে অনেকেই বেইজিং ছাড়ছেন। আমি বেইজিং ত্যাগ করছি, কারণ এই সংক্রমণ খুবই ভয়াবহ এবং আমি সংক্রমিত হওয়ার ভয়ে আছি। তাই আমি শীঘ্রই বাড়ি ফিরে যেতে চাই। আমাদের সব পরিকল্পনা আবারও ভেস্তে যাবে, সবই তছনছ হয়ে যাবে। আমার খুবই অসহায় লাগছে। করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ বেইজিংয়ের শিনফান্দি পাইকারি বাজার হতে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে এই সংক্রমণ ছড়িয়েছে তা খতিয়ে দেখতে গবেষণা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে চীনসহ সকল দেশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংস্থাটি। Even in countries that have demonstrated the ability to suppress transmission, countries must stay alert to the possibility of resurgence. Last week, China reported a new cluster of cases in Beijing after more than 50 days without a case in that city. More than 100 cases have now been confirmed. The origin and extent of the outbreak are being investigated.
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে নিজেদের ভেন্টিলেটরের উৎপাদন বাড়িয়ে দিয়েছে ক্যালিফোর্নিয়ার চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্রেথ ডিরেক্ট। We are aware of that projected spike. There is a WHO report that just came out projecting another pandemic spike. So our mission is to help save lives by meeting that demand in the coming months. করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন সহ আরও অনেক দেশ। তবে এর বিপরীতে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, সংক্রমণের মাত্রা যতই বাড়ুক, যুক্তরাষ্ট্র আর বন্ধ বা লকডাউনের পথে হাঁটবে না। The flames, they flare up in certain areas a little bit, but I think we'll put them out very quickly and we won't be closing the country again. We won't have to do that. মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।